নির্বাচনের ৮০ ঘন্টা আগে ডক্টর ইউনূস সরকার বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন। অসম্ভবকে সম্ভব করে তাক লাগিয়ে দিয়েছে। কি ঘটেছে, কেন ঘটেছে, এত কঠোরতা কেন, বা এইটা নিয়ে ইউনূস সরকারের কাজ করা কি জরুরি ছিল? কিসের ইঙ্গিত? উনি ছাড় দেওয়ার মানুষ না। ডক্টর ইউনূস স্যারকে কি সাধারণ মানুষ মনে করেন কেউ? নিশ্চয়ই না। ছক্কা মাইরেই যাইতাছে প্রতিদিন ভাই 6টা করে ছক্কা মারে। আসল খেলা শেষ। যে খেলার একবার জন্য আপনারা এতদিন যাবত ওয়েট করতেছি, দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে এই খেলাটা হচ্ছে, তাই না? মাশাআল্লাহ, জটিল ভাবে কাইজেন কথা আপনি এটা। আপনার আমার স্যালুট জানানো লাগে। কে সোজা হয়ে যায় দেখি চাও কে সোজা হয়। হ্যাঁ, সেরের উপরে শ্বাস আছে। এইটাকে বলে খেলার নাম আব্বা জান। নির্বাচন কমিশন এখন ঘোষণা করেছেন যারা পর্যবেক্ষক সাংবাদিক তারা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন। এই খেলাটা সবসময় তাদের পিছনে ঠেলতে হবে। কোনো খাম্বাচোর পিএম হবে, এই জন্য জীবন দিচ্ছে মানুষ জুলাই, এই জন্য মুগ্ধ অবস্থায় তারা বলছে কোনো খাম্বাচোর পলাতক আসামি, কোনো খাম্বাচোর হাবনে পলাতক, একটা দুর্বৃত্ত, একটা শত্রু। নির্বাচনের ৮০ ঘন্টা আগে ডক্টর ইউনূস সরকার বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন। কি ঘটেছে, কেন ঘটেছে, এত কঠোরতা কেন, বা এইটা নিয়ে ইউনূস সরকারের কাজ করা কি জরুরি ছিল? কিসের ইঙ্গিত? জরুরি আলোচনা। দর্শক, আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে তীব্র উত্তেজনা, বন্দরে আন্দোলন, ধর্মঘট, ইজারা চুক্তি করতে পারবে কি পারবে না, বিদেশিদের কাজ দিতে পারবে কি পারবে না, নানান বিষয় নিয়ে আন্দোলন চলছে। বামপন্থীরা যারা সবসময় একটা ইউটোপিয়ান জগতে থাকেন, সবকিছুতে সাম্রাজ্যবাদ দেখেন, তারা তো আন্দোলন করছেই। বিএনপি আন্দোলন করছে বাম চেতনা থেকে নয়। বিএনপি গ্লোবালাইজেশনে বিশ্বাসী, বিএনপি বিদেশি ঠিকাদারকে কাজ দেয় বিশ্বাসী। এটা বিএনপি সরকার আমলেই নিয়মিত করত। যুক্তরাষ্ট্রের কোম্পানি, কানাডার কোম্পানিকে দিত, বাংলাদেশের কোম্পানি তারা এগুলো পারে না, এটা পুরনো। কিন্তু বিএনপি এখন আন্দোলন করছে মূলত চাঁদাবাজির দাবিতে। আপনি একটু কল্পনা করেন যে চাঁদার দাবিতে, চাঁদাবাজি করার অধিকারের দাবিতে আন্দোলন, এটা দেখেছেন কোথাও? হ্যাঁ, এখন চট্টগ্রাম বন্দরের দিকে তাকান, এটা দেখছেন। এই যে জাতীয়তাবাদী শ্রমিকদের সংগঠন, তারা বিভিন্ন নামে বেনামে আছে, তারেক রহমান নির্দেশে তারা কাজ করছে। আমির খসরু মাহমুদ চৌধুরী এদেরকে তদারকি করেন। তো এরা এই জাতীয়তাবাদী এই কথিত গোষ্ঠী, তারা বিদেশিদেরকে বন্দর পরিচালনার কাজ দিতে রাজি না, এবং নতুন টার্মিনাল নির্মাণ বা এই ধরনের কাজ কিচ্ছু দিতে রাজি না। তারা নাকি কাজ করবে না, তারা একদম অচল করে দিবে। 1000 কোটি টাকার উপর অলরেডি ক্ষতি হয়ে গেছে। কেন? কারণ বিদেশিরা যদি এটা পরিচালনা করে তাহলে চাঁদাবাজি করা যাবে না। তো চাঁদাবাজি করার দাবিতে, নইলে আমাদের বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য, গতিশীল করার জন্য এআই ভিত্তিক উন্নত পণ্য খালাস সিস্টেম বা অন্যান্য ম্যানেজমেন্ট, আর এই চট্টগ্রাম বন্দর যে কি পরিমাণ দুর্নীতি হয় কাস্টমসে আমরা জানি, কে না জানে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ছিলাম, মাস্টার্সে পড়তাম, তখন যারা বিসিএস টিসিএস দিত ওদের মধ্যে একটা চিন্তা ছিল যে কোন ক্যাডার হতে চায়। অনেকে বলতো কাস্টমস ক্যাডার। ভাই, কাস্টমস ক্যাডারে কোনো ভাব আছে নাকি? তুমি অ্যাডমিন বা পুলিশ হবা, একটা ভাব আছে, ফরেন ক্যাডার হবা। কিন্তু অনেক মেধাবী বলতো যে আমি কাস্টমস হবো। কি জন্য? কাস্টমস হলে অল্পের মধ্যে, কিসের, ওই ফরেন ক্যাডার হলে তুমি বৈধভাবে 20 বছর চাকরি করে যে পরিমাণ টাকা পয়সা হবে, কাস্টমসে তুমি 2 বছর চাকরি করলে এটা হবে। যদি চট্টগ্রামে পোস্টিং পাওয়া যায় পোর্টে, তাহলে তো কথাই নেই, এক রাতে 1 কোটি টাকাও পাওয়া যায়। অথচ চাকরি করে 1 কোটি টাকা সারা জীবনও মালিক হওয়া যায় না বৈধভাবে, কারণ খরচ করতে হয় না তার। কিভাবে? যে এই 1000 কোটি টাকার একটা অবৈধ চালান আসবে, ওটা ছাড়পত্র দিয়ে দেবা, একটা সাইন দিয়ে দেবা, 1 কোটি টাকা তুমি পাবা। এরকম হয়, আমরা জানি তো। আমাদের বন্ধু বান্ধব যারা কাস্টমসে চাকরি করেন, একজন ফুলে ফেপে, মানে বিশাল অবস্থা, রাতারাতি। তো এই যে মহা দুর্নীতি, বাংলাদেশে যদি প্রশ্ন করা হয় সবচাইতে বড় অঙ্কের চাঁদাবাজি এবং দুর্নীতি হয় কোথায়? ডেইলি, রুটিন মাফিক, দায়েমি চাঁদাবাজি, দায়েমি সুন্নত আছে না, এরকম দায়েমি চাঁদাবাজি কোথায় হয়? উত্তর হচ্ছে চট্টগ্রাম বন্দরে। হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়ে যায়, তার প্রভাব পড়ে পুরো অর্থনীতির উপর। এই জন্য ইউনূস সরকার এসে সাহস করেছিল যে না, এই চাঁদাবাজি বন্ধ করতে, বিদেশিরা পরিচালনা করুক, চাঁদাবাজি পিছন থেকে ঢুকে যাবে। কিন্তু না, এটা বিএনপির এস্টাবলিশমেন্ট করতে দিবেন। এখন তারা আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের যারা আছে তারা বিএনপির সাথে লিয়েজু করে আছে। এই কারণে এই চাঁদাবাজির দাবিতে তারা চট্টগ্রাম বন্দরে তারা অচল অবস্থা সৃষ্টি করছে এবং আন্দোলন করছে চাঁদাবাজির অধিকারের দাবিতে। বিদেশিদের
পরিচালনা করতে দেয়া যাবে না বন্দর। এর অর্থ হচ্ছে যে আমরা চাঁদাবাজির অধিকার চাই, এছাড়া কোনো যুক্তি নেই। পৃথিবীর সব দেশের উন্নত বন্দর ইন্টারন্যাশনালি রিনাউন্ড কোম্পানিকে দেওয়া হয় পরিচালনা করতে, দুবাই থেকে শুরু করে সৌদি আরব, ভারতের ওটাও ডিপি ওয়ার্ল্ড বা এরকম আরো অনেকে চালায়। পৃথিবীর যত অভিজাত বা উন্নত বন্দর, ব্যস্ত বন্দর, সবগুলো প্রফেশনাল কোম্পানি ম্যানেজমেন্ট করে, ওই দেশের সরকার করে, বিষয়টা এরকম না। আর বাংলাদেশে শ্রমিক সংগঠনের লোকজন এটা নিয়ন্ত্রণ করে, হাজার কোটি টাকার ক্ষতি অলরেডি করে ফেলেছে। আর শেষ মুহূর্তে এই বিষয়টার একটা দৃশ্য ক্লাইম্যাক্স এসেছে হাইকোর্টের একটা রায়ের ফলে, যার ফলে নির্বাচনের আগ মুহূর্তে চট্টগ্রাম বন্দর নিয়ে তীব্র উত্তেজনা রাজনীতিতে। এখন সাধারণত যেটা আমরা সন্দেহ করছি, নর্মালি যতই জটিলতা হোক ওই ফাইল টেল নিচে রেখে দিতে, আরে নির্বাচন নিয়ে আছে কিসের বন্দর টন্দর, ওটা রাখো যেভাবে আছে চলুক, ওটা যার ক্ষমতা আসবে তারা দেখবে, হওয়ার কথা ছিল এটা। কিন্তু না, ইউনূস সরকার এটা খুব সিরিয়াসলি নিচ্ছে, আজিব যে নির্বাচনের পর কি হবে এটাও তাদেরকে ঠিক করতে হবে এবং তাদের দায়বদ্ধতা রয়েছে। অতএব এখান থেকে একটা বিষয় অ্যাটলিস্ট নিশ্চিত হওয়া যায় যে ইউনূস দায় এড়িয়ে পিঠ বাঁচিয়ে চলে যেতে চাচ্ছেন না, পরবর্তী বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণ করে দিয়ে যাচ্ছেন। প্রয়োজনে এত সহজে ক্ষমতা হস্তান্তর করবে না, শেষ দেখে ছাড়বে, এরকম প্রস্তুতি ইউনূসের আছে। বন্দর নিয়ে তাদের যে অবস্থান এটা থেকে এটা বোঝা যায়, নইলে ফাইলটা নিচে রেখে দিলেই বিএনপির চান্দাবাজরা চুপ হয়ে যেত। কিন্তু না, শেষ পর্যন্ত ঘাড় ধরে, যেমন সরকারের সিদ্ধান্ত জানিয়েছে বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের, হ্যাঁ এটা নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন, এবং যা তার অংশ হিসাবে বন্দরের যারা এটা বিএনপি সব ধর্মঘটের সাথে জড়িত তাদের তালিকা করেছে, তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থেকে শুরু করে কঠিন হলের ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে, চিঠি টিটি দেওয়া, এমনকি সেনাবাহিনী পাঠিয়ে সতর্ক করা সব করেছে, এমনকি ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে এরকম একটা পরিস্থিতিও তৈরি হয়েছিল, বা ভয়ভীতি যা দেখানো তা করেছে। যার ফলে ওই বিএনপি পন্থী চাঁদাবাজির দাবিতে আন্দোলনকারী শ্রমিকরা ভয়ে তারা মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে আন্দোলন স্থগিত করেছে, যেটা জাতীয় নির্বাচনে 80 ঘন্টা আগের খবর। তার মানে 80 ঘন্টা আগে ইউনূস আঙ্গুল বাঁকা করে বিএনপিকে নাকানি চুবানি খাওয়াই তাদেরকে সোজা করতে পারবে। সোজা করা এটা সিরিয়াস কিছু না। দেখেন, এক ফজু পাগলা বের হয়েছিল না বাংলাদেশে, ফজু পাগলার উৎপাতে মিডিয়া অতিষ্ঠ ছিল, আমরা অতিষ্ঠ ছিলাম। খালি আমাদেরকে পাঠাতো অনেকে যে ভাই এই ফজু পাগলা কিছু বলেন, আজকে এইটা বলছে, সকালে একবার বলি ধলাই দিই, সন্ধ্যায় আবার একজনে পাঠায় যে ভাই আবার দেন, এই যে নতুন এটা বলছে। পুরো অতিষ্ঠ ছিলাম আমরা। সে ফজু পাগলাকে কিভাবে জামাত সাইজ করেছে দেখেছেন, একদম সাইজ হয়ে গেছে, শেষ, ফজু পাগলা শেষ। দর্শক, মধ্যরাতে বিজ্ঞপ্তি দিয়ে বন্দরের ধর্মঘট স্থগিত করলে আন্দোলনকারীরা। মধ্যরাতে কেন? চূড়ান্ত ভাবে আঙ্গুল বাঁকা করেছেন, দেখেছেন যে আর পারা যায় না, ইউনূস সাইজ করে দিয়েছে। তো বিএনপি পন্থী শ্রমিকরা ইউনূসের সাইজে শিকার হয়েছে নির্বাচনের 80 ঘন্টা আগে। চট্টগ্রাম বন্দরের চলমান ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে 8 ফেব্রুয়ারি দিবাগত রাতে। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ নেতা মোহাম্মদ হুমায়ুন কবির, সব বিএনপি এবং ইব্রাহিম খোকনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। চট্টগ্রাম বন্দরে এনসিটি নিয়ে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সাংবাদিকদের দেওয়া বক্তব্য অনুযায়ী বর্তমান সরকার আমলে এনসিটি চুক্তি না করার সিদ্ধান্ত জানানো হয়েছে। নেতাদের সঙ্গে সন্তোষজনক আলোচনার প্রেক্ষাপটে জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের পণ্য খালাসের স্বার্থে চট্টগ্রাম বন্দর রক্ষা করা পরিষদের ধর্মঘট কর্মসূচি 9 ফেব্রুয়ারি। এই যে করবে না, অমুক তমুক কত কিছু ঘটেছে না, এভাবে সাইজ করা হচ্ছে। অতএব এই চাঁদাবাজদের দমন করা যে কঠিন এবং কিছুটা করছে আপনারা দেখতে পাচ্ছেন। এর খেলা সামনে বাকি আছে, একটু সাময়িক বিরতি। ভোটের দিন বিরাট ফাঁদে পড়তে যাচ্ছে বিএনপি, জামাত, শিবির, এনসিপি, ডক্টর ইউনূস সরকার এক অকল্পনীয় পরিস্থিতির মুখে। দর্শক, বিএনপির জন্য একটা ফাঁদ আছে, এই ফাঁদে যদি বিএনপি পা দেয় তাহলে বিএনপি শেষ। দেখেন, আমি যে কথাটা বলি, এই নির্বাচন ইজ নট সিরিয়াস, কেউ হতাশ হবেন না। নির্বাচনে একদল ক্ষমতা আসবে আর একদল বিরোধী দলে যাবে, এখানে কারো তেমন কিছু হারার কিছু নেই। আজকে যারা ক্ষমতা আসবেন তাদের জন্য আলহামদুলিল্লাহ, কারণ ক্ষমতা এসেছেন, ভালো তো, এখন চ্যালেঞ্জ গ্রহণ করেন। আর যারা বিরোধী দলে যাবেন আপনাদের জন্য আলহামদুলিল্লাহ, কারণ বিরোধী দলীয় নেতা মন্ত্রীর মর্যাদায় পাবেন,
একজন ডেপুটি স্পিকার বা স্পিকার যে কোনো একটা পাবেন, বিরোধী দলীয় চিফ হুইপ, মন্ত্রী মর্যাদা, অনেকগুলো সংসদীয় আসনের সংসদীয় কমিটির সভাপতি পাবেন, অনেক মর্যাদা তো। এবং পরের বার ক্ষমতা নিশ্চিত, চোখ বুঝে ক্ষমতা আসবেন। এবং যারা ক্ষমতা আসবে তাদের চ্যালেঞ্জ বেশি, কারণ বাংলাদেশের মানুষের 24 পরবর্তী মানুষের যে প্রত্যাশা এবং অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, হাসিনা যেভাবে দেশটাকে ঋণের জালে আবদ্ধ করে গিয়েছে, ধ্বংস করে দিয়ে গিয়েছে, তাতে রিকভার করা এবং জনগণের প্রত্যাশা পূরণ করা এবং জনগণের যে নানামুখী দাবি, চারদিকে যে আন্দোলন, যে অস্থিরতা, এগুলো সব মোকাবেলা করে স্থিতিশীলতা কায়েম করা, ইটস ভেরি টাফ, ইটস চ্যালেঞ্জিং। অতএব এখানে ইটস নট ভেরি সিরিয়াস যে একদল ক্ষমতা আসবে, বিরোধী দলে যাবে, দ্যাটস ভেরি ইজি। আমি এটাকে অন্যভাবে দেখি না। জামাত ক্ষমতায় গেলেও খুশি, বিরোধী দলেও খুশি, আলহামদুলিল্লাহ। আর বিএনপি ক্ষমতায় গেলেও খুশি, আর বিরোধী দলে গেলে ধ্বংস, এটা তারা মনে করে। যেন জামাতের ইশতেহারে দেখেন বিরোধী দলে গেলে কি করবে, এটা আছে। আর বিএনপির ইশতেহারে বিরোধী দল নিয়ে কোনো কথা নাই, এর মানে তাদের একমাত্র অপশন ক্ষমতায় আসা। তো এই জায়গায় মজার একটা ফাঁদ আছে। এই ফাঁদে যে পা দিবে তার পরিণতি হবে স্রেফ আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগ যেরকম রাজনীতি থেকে হারিয়ে গেছে এবং জীবনে আর ফিরতে পারবে না, আওয়ামী লীগের অস্তিত্ব এখানেই শেষ। যে যতই বলুক, আওয়ামী লীগের লোকজন বিভিন্ন দল করবে অথবা তারা নতুন কোনো দল করতে হবে। শেখ পরিবারের নেতৃত্বে যে আওয়ামী লীগ, শেখ হাসিনা যে আওয়ামী লীগ, ওইটার কোনোদিন ফিরবে না। আওয়ামী লীগ একটা সংগঠিত শক্তি মোটামুটি, এবং তারা আলাদা দল করবে, তারা তৃতীয় দল বা যাই হোক না কেন, সমস্যা নেই, হোক। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বা শেখ পরিবারের যে আওয়ামী লীগ, যারা বাংলাদেশে মাফিয়া ছিল, ওই আওয়ামী লীগের কোনোদিন ফিরবে না। তো দর্শক, এখানে আমি যে ফাঁদের কথা বলছি 12 ফেব্রুয়ারি ভোটের দিন, ওই ফাঁদে যদি বিএনপি পাড়া দেয়, এমনকি জামাতও যদি পাড়া দেয়, তাহলে তাদের পরিণতি জাস্ট আওয়ামী লীগের মতো, কোনোদিন আর তারা রাজনীতি ফিরতে পারবে না। এইখানে তাদের কবর রচনা কি, সেটা হচ্ছে ভোট ডাকাতি, কেন্দ্র দখল। বিএনপি আমরা দেখতে পাচ্ছি যে এখনো পরিকল্পনা করছে, বিএনপি প্ল্যান করছে ভোট ডাকাতি করার। তাদের সব পরিকল্পনা রেডি, তারা ভোট ডাকাতি করবে। তো এইখানে দর্শক, বিএনপি যদি ভোট ডাকাতি করে, সাপোজ জামাতেরও কিন্তু অনেক জায়গায় যথেষ্ট পেশি শক্তি, ওটা দেখিয়ে তারাও যদি ভোট ডাকাতি করে, তাহলে এই ভোট ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশে এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন শাহবাগ থেকে গড়ে উঠবে, ওই ভোট ডাকাতদের ওই আন্দোলনের চোটেই বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। পুলিশ ধরবে, গ্রেপ্তার করবে তা না, যে এলাকায় ভোট ডাকাতি হয়েছে পুলিশ ব্যর্থ হয়েছে, ওই এলাকার পুলিশও জুলাইয়ের মতো মাইর খাবে, এবং যারা করেছে তাদের পালানো লাগবে। আর এর জন্য পুলিশ বা আইনি বিচার না, জনগণ ধরে ইনস্ট্যান্ট বিচার করবে। এই জন্য আমি দেখতে পাচ্ছি যে বিএনপি সম্ভবত অনেক জায়গায় ভোট ডাকাতি করার মতো একটা ফাঁদে পা দিতে যাচ্ছে। ধৈর্য কুলায় না, এর পরিণতি যে কি ওটা কি এটা তারা ভাবছে না। অতএব যদি বিএনপি ভোট ডাকাতি করতে চায়, এখানে যে একটা ফাঁদ হচ্ছে, যে ভোট ডাকাতি করতে যাবে ওই ফাঁদে আটকা পড়বে, কল্লা আটকে যাবে। আমি এটা বলছি, যে ভোট ডাকাতি করতে যাবে তার কল্লা আটকে যাবে, ফাঁদ এইটাই। বিএনপি ফাঁদে পড়তে পারে। তো আমরা সতর্ক করছি, ভাই এটা করেন না, এটা করতে গেলে আপনার কল্লা আটকে যাবে, শেষ। হাসনাত আব্দুল্লাহ এই বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন, ভোট কেন্দ্র দখলকারীরা বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন। হাসনাত আব্দুল্লাহ এর মানে স্ত্রী সন্তান যারা আছে, মা বাবা, তাদের কাছে দোয়া নিয়ে বের হবেন, কারণ আর ফিরতে পারবেন না, ওইখানেই আপনি শেষ। হ্যাঁ, ভোট ডাকাতি যদি হয় তাহলে চিত্রটা কি হবে? হাসনাত আব্দুল্লাহ তো জিতবেন, এটা তো নিশ্চিত, কারণ তার আসনে বিএনপি নাই, চোখ বুঝে জিতবেন। এই জন্য হাসনাত বেশিক্ষণ কুমিল্লায় থাকবে না। হাসনাত অল্পের মধ্যে ডাকাতির খবর তো আমরা দুপুরের মধ্যেই জানতে পারবো। হাসনাত ঢাকায় চলে আসবেন, ঢাকায় চলে এসে শাহবাগে অবস্থান করবেন, ডাক দিবেন যে সবাই শাহবাগে চলে আসেন, এবং সাদিককে আমরা রাজু ভাস্কর্যে দেখবেন যে লক্ষ লক্ষ জনতা শাহবাগে জড়ো হয়ে গেছে। যমুনা ঘেরাও, এই নির্বাচন বাতিল, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না। কারা ভোট চুরি করেছে ধর ওদের। ওদিকে পিনাকি বলবে যে বুলডোজার নামাও, বুলডোজার অভিযান চলবে। যারা ভোট ডাকাতি করবে, বিএনপি হোক আর জামাত হোক, পালানোর জায়গা পাবে না। অতএব জামাত তো ভোট ডাকাতি করতে যাবে না, আমি উদাহরণ হিসেবে বললাম। কেন যাবে না? জামাত সুষ্ঠু ভোটেই জিতবে, জনগণ তাদের পক্ষে। তারা ভোট ডাকাতি করতে যাবে কেন? না, তারা ভোট ডাকাতি করতে যাবে না। তো দর্শক,
জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই নির্বাচন স্বৈরতন্ত্র থেকে মুক্তির নির্বাচন। আমরা শুধু শেখ হাসিনার পরিবর্তন চাইনি, হাসিনার কাঠামোরও পরিবর্তন চেয়েছি, স্বৈরতন্ত্রের পরিবর্তনও চেয়েছি। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সরকারি কলেজ মাঠে 11 দলীয় জোট আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন, আপনার বাড়ি থেকে দোয়া নিয়ে বের হবেন। হ্যাঁ, এই হাসনাত আব্দুল্লাহ ব্যক্তিগতভাবে কথাটা বলেছেন, বাট টোটাল চিত্র এটাই যে ভোট ডাকাতি করতে গেলে তার পরিণতি জয় বাংলা। এটাই, দখলের চেষ্টা করলে বাড়ি ফিরে যেতে পারবেন না, নিরাপদে ভোট দেওয়ার নিশ্চয়তা আমরা দেব। এই জন্য আমরা বলবো যে সুষ্ঠু ভোট ছাড়া ক্ষমতা হস্তান্তর হবে না। ওই যে চিত্রটা বললাম না, শাহবাগে লক্ষ লক্ষ জনতা নেমে যাবে, ভোট জয় বাংলা হয়ে যাবে। তারপরে কি 111 আসবে না, ইউনূস সরকার ক্ষমতায় থাকবে এবং তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। কারণ ভোট ডাকাতিটা তো সংসদ নির্বাচনে, গণভোটে তো আর না। ওইটা বাস্তবায়ন হবে, বিপ্লবী সরকার হবে প্রয়োজনে, কোনো 111 এগুলো কিছু না, চিন্তার কিছু নেই। ওকে, তারপরে কয়েকদিনের মধ্যে দেখবেন স্থানীয় সরকার নির্বাচন, তখন বিএনপি মজা বাকিটা বসবে। কারণ ভোট চুরি করলে তো তারা করবে, তা ভোট চোরদের জনগণ তো রাস্তায় বেরোতে দিবে না, মার খাওয়া লাগবে। তিনি বলেন, আগামী বাংলাদেশ কোন পথে যাবে, আগামী 100 বছর বাংলাদেশ মানুষের ললাটে কেমন রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, প্রশাসন কেমন হবে, পুলিশের আচরণ কেমন হবে, বিচার বিভাগ কেমন হবে, সবকিছু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে। বিগত নির্বাচনগুলোর প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, গত 3টি নির্বাচনে এনসিপির জন্য বরাদ্দ রাখতে হতো, ওসিকে খাম পাঠাতে হতো, এসআইকে টাকা দিতে হতো, এমনকি ভোটের আগের রাতে কনস্টেবলকেও খাম পাঠাতে হতো। এবং সেই যুগ আর আসবে না। আর এরকম যদি উল্টোপাল্টা কিছু ঘটে, এর প্রমাণ থাকবে, আর ওই প্রমাণের উপর ভিত্তি করে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং আন্দোলন, নির্বাচন জয় বাংলা হয়ে যাবে। এইটাকে বলে ঠেলার নাম আব্বা জান। নির্বাচন কমিশন এখন ঘোষণা করেছেন, যারা পর্যবেক্ষক সাংবাদিক তারা মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন। এই ঠেলাটা সবসময় তাদের পিছনে ঠেলতে হবে। এই গর্দবগুলা 2 দিন পর পর একটা কথা বলে, এরপরে এই কথাটা উড্র করে। এই বয়স্ক মানুষগুলা লজ্জা শরম বলতে কোনো কিছু নাই, 2 দিন পর পর একটা কিছু বলবে, আবার যখন ঠেলা দেওয়া হয় সেই কথাটা থেকে তারা ফেরত আসে। এরকম নির্লজ্জ লোকদের কে আমরা বারবার নির্বাচন কমিশনে দায়িত্ব দিচ্ছি। কেন জানি আমাদের দুর্ভাগ্য, এই বুইরাগুলা সবসময় ভুল করে, আর ভুলের পরে আবার ভুল শুধরা জনগণের কাছে। এটা এক ধরনের ক্ষমা চাওয়া জনগণের কাছে। এই নির্বাচন কমিশনাররা আজকে ক্ষমা চাইলো যে আমরা ভুল করেছিলাম, কিন্তু 12 তারিখে কোনো ভুল করলে জনগণ কিন্তু আপনাদের কোনো কিছু গায়ে রাখবে না, উলঙ্গ করে ফেলবে জনগণ। আসল খেলা শেষ। যে খেলা দেখবার জন্য আমরা এতদিন যাবত ওয়েট করতেছি, দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে এই খেলাটা হচ্ছে, তাই না? তো এখন মানুষ কি ভাবতেছে যে এইবার দাঁড়িপাল্লা সব খায়া ফেলবে? আসলে বন্ধুরা, আপনারা যারা অনেকে দুশ্চিন্তায় আছেন, অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই, টিভি দেখলে তো মনে হয় বিএনপি ক্ষমতা দখল করে ফেলাইছে, বা তাদের কথাবার্তা শুনলে তো মনে হয় তারেক রহমান প্রাইম মিনিস্টার হয়ে গেছে। বলতে দেন না ভাই, কে প্রাইম মিনিস্টার হবে আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। মানুষের মনের যে জোয়ার, মানুষের ভোট দেওয়ার যে জোয়ার, এটা ঘটবে ভোটের দিন। জামাত ইসলাম তো বলে না যে আমরা ক্ষমতায় চলে গেছি। জামাত ইসলাম বারবারই বলে ইনশাল্লাহ যদি আমরা ক্ষমতায় যাই। তারা জ্যোতি রাখছে, কারণ তারা আল্লাহকে বিশ্বাস করেন। আল্লাহ বলছেন কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট হইও না। তো বন্ধুরা, আসলে বাংলাদেশের যে সার্বিক অবস্থা এখন মাত্র আছে 3 দিন। অনেকেই বলতেছেন যে এই 3 দিনের মধ্যে ইলেকশন নাও হইতে পারে, ইলেকশন পোস্টপোন হইতে পারে। তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, এই ইলেকশন পোস্টপোন হওয়ার কোনো রকম সুযোগ নাই। ইলেকশন এটা হবে, এবং ইলেকশনে কোনো রকম টাল ভাঙা যদি কেউ করে, কোনো রকম যে দলই করুক, যদি ভোট কারচুপি করতে চায়, এবার কেউ রেহাই পাবে না। তার কারণ ইউনূস সাহেবের একটা দৃঢ় প্রতিজ্ঞা, উনি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড অ্যাকসেপ্টেবল ইলেকশন দিয়ে যাবেন। অলরেডি আপনারা দেখছেন আর্মি নেমে গেছে, ইনশাল্লাহ তারা তাদের কাজ করবেন, এবং তারা তাদের কাজ করছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ধরপাকড় হচ্ছে, কাদের ধরপাকড় করছে, কারা সন্ত্রাসী, তাদের কাছে লিস্ট আছে। তো মনে হয় না যে বাংলাদেশে ইলেকশন হবে না বলে কিছু মানুষ বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করছেন, তাদের কন্টেন্টে যাই দেখবেন নির্বাচন কি হবে, এই একই প্রশ্ন আজকে কয়েক মাস যাবত করতেছে, নির্বাচন কি হবে। এই সমস্ত কথাবার্তা শুনলে আমার সেই গল্পটা মনে পড়ে যায়। ওই যে গ্রামের ছেলেরা বলছিল, তোর পুলা তো স্কুলে যায় কিন্তু পাশ করতে পারবো না, পাশ করার পরে বলে চাকরি পাইবো না, চাকরি পাওয়ার পরে বলে বেতন পাইবো না। মানে আমাদের দেশের এই যে ইলেকশনটা নিয়ে একটা মহল এমন ভাবে প্রচারণা করতেছে যে ইলেকশনের দিন আইসা গেলে, ইলেকশন হয়ে গেলেও বলবে যে রিজাল্ট আইসা গেলে ক্ষমতা নিয়ে নিক, ক্ষমতা নেওয়ার পর আচ্ছা দেখেন না, আর কয়েকদিন দেখেন, এরপরে দেখেন কি অবস্থা হয়, বেশি দিন টিকতে পারবে না। এই নেগেটিভিটি থেকে আমাদের বাইরে আসতে হবে। এই দেশটা আমাদের, দেশটা আমার, আপনার, সবার। আমরা কোনো নেগেটিভ চিন্তা করবো, আমরা সবাই ভোট সেন্টারে যাবো, ভোট দিব, আমি আমার যে প্রার্থীকে ভালোবাসি, যে প্রার্থীকে যোগ্য মনে করি তাকে ভোট দিব।
আমার এখানে যারা আছেন তারা সবাই তো জামাতে ভোট দেবেন, কিন্তু যারা আমার মানে ভক্তরা যারা নতুন আসছেন তারা যে যে দল করেন সেই দলকে ভোট দেবেন। এবং তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, যারা নতুন আসছেন বা যারা প্রথম দেখছেন আমাকে, আপনারা দয়া করে হ্যাঁতে ভোট দিয়েন। হ্যাঁতে ভোট দিলে আমাদের দেশটা বাঁচবে। তারপর আপনার নিজস্ব যে মানে পছন্দের তালিকায় যে প্রার্থী আছে তাকে ভোট দিবেন। আপনাদের ভোটেই সিদ্ধান্ত হবে নতুন বাংলাদেশের। এই জন্য বারবারই বলি, হ্যাঁ ভোটে সিল মারতে ভুল করবেন না। খেলার নাম হচ্ছে বাবাজি। নির্বাচন কমিশন বাংলাদেশের মানুষের সাথে লুতুপুতু খেলতে খেলতে আজকে আইসা এক পর্যায়ে তারা, আপনারা জানেন যে মোবাইলটা নিষিদ্ধ করে দিছে। 400 গজের ভিতরে নাকি মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না, অর্থাৎ 800 হাত। আপনারা চিন্তা করে দেখেছেন যে এই নির্বাচন কমিশনের যে ব্রেইন, এই ব্রেইনলেস নির্বাচন কমিশন কিভাবে তাদের বিচিকে কাঁধে তুলে দিছে। এই বিচিহীন একটা নির্বাচন কমিশন দিয়ে আমরা একটা বহুত বড় একটা কার্য সম্পাদন করতে যাচ্ছি, সেটা 12ই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আমরা সেটা করবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে আনন্দমুখর পরিবেশে, যেটা ইউনূস স্যার বলছেন যে আনন্দমুখর পরিবেশে ভোট দিতে হবে, তো আনন্দমুখর পরিবেশে কিভাবে ভোট দিবে? আমি যদি আনন্দই করলাম তাহলে আনন্দ করলে কি এটা স্মৃতি আমি ধারণ করবো না, এটা আমি রাখবো না? তারপরে দেখেন আপনারা আমার শুধু মোবাইল বন্ধ করছে এরকম না, যারা পর্যবেক্ষক ছিল এই পর্যবেক্ষকদের মোবাইলও নাকি নেওয়া যাবে না। চিন্তা করছেন তাদের এই যে হাঁটুর নিচে বুদ্ধি। আসলে নির্বাচন কমিশনের বুদ্ধি কিন্তু ঠিকই আছে। নির্বাচন কমিশনকে যারা চালাচ্ছে, যারা ম্যানিপুলেট করতেছে, তারা হচ্ছে বিএনপি। এই যে চান্দাবাজ বিএনপি উল্টাপাল্টা বলে বলে উল্টাপাল্টা করে করে এই যে তাদের মাথাটা খাইছে, মাথাটা খাওয়ার শেষ পর্যায়ে একরকম কিন্তু বাধ্য হয়েছে নির্বাচন কমিশন যে ভাই আমরা মোবাইলটা নিষিদ্ধ করে দিতেছি। এই যে নিষিদ্ধ করার পরে যেরকম একটা আওয়াজ উঠছে, কেওয়াজ উঠছে, এটার কারণে এখন আর বিএনপির নড়াচড়া নাই, একদম চুপ কিসকি মেরা বসে আছে। এই ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন এখন দেখছে ডলাটা ঠিক মতোই খাবে। সবাই একদম খেপে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ভাই, তারপরে ডাকসু বিপি সাদিক কায়েম সহ, জামাতের আমির সহ বাংলাদেশের সবাই এক কথায় কিন্তু এই যে এটার প্রতিবাদ করতেছে, এটার প্রতিবাদ করেছে। বিভিন্ন রকম ভাবে কথা আসছিল, সাংবাদিকরা পর্যন্ত এটা নিয়ে বিভিন্ন প্রতিবাদী ভিডিও করা শুরু করে দিয়েছে। আমি নিজেও একটা ভিডিও করছি, জ্বালাময়ী একটা ভাষণ, অসাধারণ হয়েছে কিনা আপনারাই দেখা বললেন। অবশেষে কিন্তু নির্বাচন কমিশন, জামাত ইসলাম এবং এনসিপি সহ সবাই যখন চাপ দিয়ে ধরছে, এখন এইটা প্রত্যাহার করে নিছে। অর্থাৎ আপনার বুট আমার বুট যখন আমরা দিব, তখন শুধু বুটই দিতে যাব না, আমরা আনন্দ করব, আমরা সেলফি তুলবো, আমরা ভিডিও করব, আমরা লাইভ করব, আমরা দুর্নীতি দুঃশাসনকে এগুলা রেকর্ড করে ফেলবো। কোনো অপঘাত, কোনো সংঘাত, এমনকি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং যদি হয় সেটা আমাদের এই যে মোবাইল ক্যামেরায় আমরা ধারণ করে ফেলবো। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদিন যতক্ষণ ভোট কেন্দ্র খোলা থাকবে, যতক্ষণ গণনা চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা যে এক একজন সাংবাদিক এটা আমরা দেখিয়ে দিব। আমরা বাংলাদেশের যত মানুষ আছি সবাই সেদিন সাংবাদিক, সবাই সেদিন পর্যবেক্ষক। এখানে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং, কোনো ধরনের কারছবি করবার সুযোগ আমরা দিব না। এই যে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখে নিয়েন যে এই যে ভারত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে কাদের উপরে। এই জুয়ার দান, এই পাশার দান একমাত্র হচ্ছে বিএনপি। এই বিএনপি যা করতেছে আর কি, বিএনপির তো এমনিতেই গিলু বুদ্ধি কিছু নাই, মাথা গেছে, তাদের মগজ গেছে, তাদের জীবনটাও তেজপাতা হয়েছে। এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে তারা, এটা আসলে কতটা হাস্যকর, কতটা মর্মান্তিক, কতটা নিজেরা ট্রলের শিকার হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা আমি আরেকটা ভিডিওতে কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে গুছিয়ে বলবার চেষ্টা করব। কিন্তু বিষয়টা হইলো আমরা যে আমাদের প্রতিবাদটা জারি রাখার মধ্য দিয়ে এই যে প্রতিবাদের ফলস্বরূপ আমরা যে এই যে নির্বাচন কমিশনকে বাধ্য করতে পারছি যে মোবাইল কেন্দ্রে নিয়ে আমরা যাবই তো যাবো, সেখানে ভিডিও করব, লাইভ করব, যা ইচ্ছা তাই করবো, খুশি মনে করবো। মিয়া এগুলা গাদ্দারি করা চলবে না। তো আজকে কিন্তু অবশেষে কিছুক্ষণ আগে এটা তারা ঘোষণা দিয়েছে যে কোনো সমস্যা নাই, পর্যবেক্ষক বলেন যারা আছে জনগণ তারা সবাই মোবাইল নিয়ে যেতে পারবে। আমরা যারা জেনজিরা আছি, আমাদের যারা ভাই বোনেরা আছে, তারা এমনও পুশ দেওয়া শুরু করছিল যে মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে দেন যদি বাধা, তাহলে আপনাদের পাশায় খাম্বা দিয়ে দিব গুতা। ওরে বাপ রে বাপ, কি দারুণ। তো এইরকম অবস্থা কিন্তু আসলে চলতেই ছিল। তো এটা অবশেষে আলটিমেটলি শেষ হয়েছে এই সাবটারটা। আমরা আশা করছি যে আমরা ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোটটা দিয়ে আমাদের দায়িত্ব আমরা সম্পূর্ণ করব, এবং সেটা মোবাইল ক্যামেরায় রেকর্ড করার মধ্য দিয়ে আমরা কেন্দ্র পাহারা দিতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। এটা কিন্তু সিরিয়াসলি মাথায় রাখবেন। তো আপনাদের সাথে যেটা কানেক্ট হইবার কথা বলতেছি সেটা হচ্ছে আপনারা, আমরা সবাই এক একজন সাংবাদিক, এক একজন পর্যবেক্ষক, এইরকম জুচ্চুরি বাটপারি করতে আমরা দিব না। যদি দেন আর যদি ভয় পান আর যদি পিছনে সরে আসেন, তাহলে মনে রাখেন আপনার আমার স্বাধীনতা কিন্তু একদম দিল্লি চলে যাবে। আর দিল্লি গেলে তো বুঝতেছেন আমাদের আর কিচ্ছু করার থাকবে না। হয়তো আবার জুলাই আসবে, আবার এরকমটা ঘটবে, কিন্তু আপনার আমার ভাগ্য কখনোই পরিবর্তন হবে না। ভাগ্যকে পরিবর্তন করবার জন্য ন্যায় এবং ইনসাফের দাঁড়িপাল্লায় প্রতীকে এবং 11 দলীয় প্রতীক যে যেখানে আছেন তাদেরকে সাপোর্ট করার মধ্য দিয়ে ভাই জিতুক আর হারুক এটা কিচ্ছু দেখার বিষয় না, ভোট আমাকে আমার জায়গা মতো দিতে হবে। সুতরাং এটা নিয়ে আমরা কাজ করব। এখন মাত্র 2 দিন হাতে সময় আছে, এই সময়টা আমরা যেন বিতা না দেই, এই সময়টা আমরা কাজে লাগাতে হবে এবং আমাদের জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। 26-এর 12 তারিখের এই নির্বাচনে যদি কেউ মনে করে আগের মতো জালিয়াতি করবে, জালিয়াতি করার সুযোগ পাবে, আমি বলবো চাচা ওই কথা ভুলা যান। আগের দিন বাঘে খাইছে, ওই দিন আর এখন নাই। এখন জেএনজিদের দিন। হ্যাঁ ভাই, জেএনজি, হায় হায়, কিচ্ছু মানে না। তো দেখেন না, ঢাকা 8 আসনে
পাগল বানায় ফেলাইতেছে তো পাটোয়ারি। নাসিরুদ্দিন পাটোয়ারি তার বিপক্ষে যে দাঁড়াইছিল, আমার মনে হয় সারা জীবনে উনি এটা আর ভুলতে পারবে না। মৃত্যুর আগ পর্যন্ত খালি মনে রাখবে, হায় হায় আমি কার লোকে নির্বাচন করতে গেছিলাম। জীবনে উনি কল্পনা করতে পারে নাই উনার এমন একজন প্রতিদ্বন্দ্বী আসবে, এমন একজন প্রতিদ্বন্দ্বী উনার কপালে জুটবে। ভাই পাগল বানায় ফেলাইতেছে, সুপার হিরো হয়ে গেছে তো নাসিরুদ্দিন পাটোয়ারি। এক নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই ছক্কা মাইরেই যাইতাছে, প্রতিদিন ভাই 6টা করে ছক্কা মারে। জুলাই 36 দিনের সাথে যারা জড়িত ছিল, যারা সামনে ছিল, তাদের মধ্যে একজন কিন্তু এই নাসিরুদ্দিন পাটোয়ারি। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, এরা একসাথেই ছিল। এদের জীবন কাহিনী নিয়ে সিনেমা হইতে পারে ভাই। কেউ ভাবেন না ওইটা এটা জুইলা বৈশা গেছে, ওরকম ছেলেরা যোদ্ধা জিন্দা শহীদ মনে করতে পারেন। হাল ছাড়বে না। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলছে না, আমাদের আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, সামনে যেতেই হবে। আর ওই সিস্টেমটাই কইরা ফেলাইছে, যেই ক্ষমতায় আসুক, দলের ওই দল আছে কোনো দিকে যাইতে পারবে না, এই দল আছে কোনো দিকে যাইতে পারবে না। উনি যে ফ্রেমটা আইকা দিছে, যে সিস্টেমটা কইরা দিয়ে গেছে, ওই সিস্টেমের মধ্যে দিয়ে এই দেশকে আগাইতে হবে। কেউ ইচ্ছা করলেই স্বৈরা শাসক হইতে পারবেন না, কেউ ইচ্ছা করলেই আর্মিকে ব্যবহার করতে পারবেন না, পুলিশ ভাইদেরকে ব্যবহার করতে পারবেন না, কাউকেই ব্যবহার করতে পারবেন না। ওই সিস্টেম কইরা ফেলাইছে। শুধু বাস্তবায়নের সময় যে স্বপ্নটা ডাক্তার শফিকুর রহমান দেখতেছে, যে স্বপ্নটা 24শে জুলাই যোদ্ধারা দেখতেছে, যে স্বপ্নটা বাংলাদেশের মা বোনরা দেখতেছে, হায় দেখছেন না মা বোনদের মিছিল, এরকম মিছিল কোনোদিন দেখছেন? হায় কি ড্রোন শট, এত বিউটিফুল শট, ক্যামেরা যাচ্ছে, মিছিল তো শেষ হয় না, শেষ হবে 12 তারিখে। 12 তারিখে ভোট দিয়া আমরা সেটা শেষ করব।